নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত বোর্ডের সদস্য হতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প। স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত 21 জনের। একই ট্র্যাকে মুখোমুখি দুই হাইস্পিড ট্রেনের ধাক্কায় ট্র্যাকটি দুমড়ে মুচড়ে গেল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান টানাপোড়েন। এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইকে লক্ষ্য করে কোনো হামলা হলে তা হিসেবে ধরা হবে বলে কড়া সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিল তেহরান। নিজের নোবেল পুরস্কার কোনোভাবে অন্য কারোর হাতে তুলে দিতে পারেন না মারিয়া করিনা মাচাদো, স্পষ্ট জানিয়ে দিল নোবেল কমিটি। গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত বোর্ডের সদস্য হতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প। 2 বছর ধরে ইসরায়েলের সঙ্গে চলা সংঘর্ষের পর গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং পুনর্গঠনের লক্ষ্যে রাষ্ট্রপুঞ্জের হায়তায় এই বোর্ড গঠন করেছে আমেরিকা। গাজায় শান্তি ফেরাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্যেই তিনি তৈরি করছেন বোর্ড অফ পিস। দীর্ঘ যুদ্ধের পর গাজার পুনর্গঠন ও শাসন পরিচালনার জন্য এই বোর্ডে শামিল হতে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, গাজা সংস্কারের মূল বোর্ডে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্যালেস্তাইনের টেকনোক্র্যাট কমিটি। বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, অর্থনীতিবিদ নিয়ে তৈরি হবে এই কমিটি। এছাড়াও থাকবে দ্বিতীয় এক্সিকিউটিভ বোর্ড, যারা মূলত পরামর্শদাতার ভূমিকায় থাকবে। ভারত এই বোর্ডের সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছে। ইসরায়েল এবং প্যালেস্তাইন দুই দেশেরই ভারতের সঙ্গে ঐতিহাসিক যোগ রয়েছে। ইসরায়েলের সঙ্গে যেমন সামরিক ও কৌশলগত অংশদারিত্ব রয়েছে, তেমনি আবার সময়ে সময়ে প্যালেস্তাইনকে সাহায্য ত্রাণ পাঠিয়েছে ভারত। যখন ইসরায়েল প্যালেস্তাইনের সংঘর্ষ শুরু হয়েছিল বছর 2 আগে, তখন মিশরের রুট ধরে ভারতই প্রথম ত্রাণ পাঠিয়েছিল গাজাবাসীর জন্য। এদিকে প্রতিবেশী দেশ পাকিস্তানও দাবি করেছে যে তারা ট্রাম্পের আমন্ত্রণ পেয়েছে গাজার বোর্ড অফ পিসের সদস্য হতে। তবে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের ইসরায়েলের রাষ্ট্রদূত রিউবেন আজার যদিও জানিয়েছেন যে ইসরায়েল গাজার ভবিষ্যৎ গঠনে পাকিস্তানকে কোনো ভূমিকায় গ্রহণ বা স্বীকার করবে না। প্রসঙ্গত, ইসরায়েল হামাসের মধ্যে সংঘর্ষ থামাতে মধ্যস্থতা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তৈরি করেছেন পিস প্ল্যান ফর গাজা। 20 পয়েন্টের এই পিস প্ল্যানই অংশ এই বোর্ড। ট্রাম্পের এই শান্তি ফেরানোর পরিকল্পনা নিয়ে অনেক দেশেরই সরকার সন্দিহান। বৈশ্বিক সংঘাত থামাতে তার এই উদ্যোগ রাষ্ট্রপুঞ্জের কাজে ক্ষতি করতে পারে বলেই মত কূটনীতিক ও রাষ্ট্রদূতদের। 60টি দেশকে গাজার জন্য তৈরি এই বোর্ডে আমন্ত্রণ জানানো হলেও হাঙ্গেরি একমাত্র দেশ যারা ট্রাম্পের এই আমন্ত্রণ স্বীকার করেছে। এখনো পর্যন্ত বাকি কোনো দেশের সরকারই এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। আলাদাভাবে গাজা এক্সিকিউটিভ বোর্ড নামে যে কমিটি তৈরি করে দিয়েছেন ট্রাম্প, তাতে রয়েছে তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান, রাষ্ট্রপুঞ্জের মধ্যপ্রাচ্যের শান্তি কোঅর্ডিনেটর সিগ্রিড কাগ, সংযুক্ত আরব আমিরশাহীর আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী রিম আল হাশিমি। এদিকে আবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস দাবি করেছে যে এই বোর্ড তৈরি এবং এর সদস্য কারা হবে তা নিয়ে ইসরায়েলের সঙ্গে কোনো কথাই হয়নি। ইসরায়েল চায় না গাজার কোনো বিষয়ে তুরস্ক থাকুক। সেখানেই সেই দেশের বিদেশমন্ত্রীকে বোর্ডের সদস্য করায় চটেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের সঙ্গে কাতারের সম্পর্কও ভালো নয়। হাই নিউজ নেটওয়ার্ক। এ যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত 21 জনের। একই ট্র্যাকে মুখোমুখি দুটি হাই স্পিড ট্রেনের ধাক্কায় ট্র্যাকটি দুমড়ে মুচড়ে গেল। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্তত 70 জন। এ যেন সিনেমার নাট্যচিত্রকেও হার মানায়। রাতে স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত 21 জনের। একই ট্র্যাকে মুখোমুখি দুটি হাইস্পিড ট্রেনের ধাক্কায় ট্র্যাকটি দুমড়ে মুচড়ে গেল। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্তত 7 জন। পরিস্থিতি এমনই যে উদ্ধারকার্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের কাছে। দুর্ঘটনার খবর পেয়ে দেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন,
অভিশপ্ত আর যন্ত্রণাদায়ক একটা রাত। পরিবহন মন্ত্রী জানিয়েছেন দুর্ঘটনার ধরন অত্যন্ত অদ্ভুত। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ স্পেনের আন্দালুসিয়ায়। মালাগা থেকে মাদ্রিদগামী একটি হাইস্পিড ট্রেন ট্র্যাক বদল করে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। ট্র্যাক বদলে অন্য একটি ট্রেনের মুখোমুখি চলে আসে মাদ্রিদগামী যাত্রীবাহী ট্রেনটি। দুটি ট্রেনই অত্যাধিক দ্রুত গতিতে থাকায় তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সজোরে সংঘর্ষ ঘটে, যার জেরে দ্বিতীয় ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। সংঘর্ষে অতিঘাতে সদ্য সংস্কার হওয়া রেল ট্র্যাকের ক্ষতিও হয়েছে। স্পেনের আদিফ রেল নেটওয়ার্কের তরফে দুর্ঘটনাস্থলের ভিডিও পোস্ট করা হয়েছে। কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটল তা নিয়ে অবাক স্পেনের খোদ পরিবহন মন্ত্রীও। তার মতে খুবই অদ্ভুতভাবে দুটি ট্রেন এইভাবে মুখোমুখি এসে পড়ায় সংঘর্ষ হল। পুলিশ ও উদ্ধারকারী দল জানিয়েছে ট্রাকের পাতগুলি এই দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ এই রেল ট্র্যাক নাকি সদ্যই সংস্কার করা হয়েছিল। সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও কঠিন হয়ে পড়েছে উদ্ধার কার্য। উদ্ধারকারী বিভাগের প্রধানের কথায় সমস্যা হল যে ট্রেনের পণ্যবাহী কামরাগুলো দুমড়ে গিয়েছে, পাতগুলোও তাই। তার মধ্যে আটকে রয়েছে মানুষ। জীবিতদের উদ্ধার করার জন্য আমাদের মৃতদেহ পেরিয়ে যেতে হচ্ছে। খুব কঠিন কাজ, অনেক কৌশল করতে হচ্ছে। দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়ার পর এই নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন স্পেনের প্রধানমন্ত্রী। তিনি জানাচ্ছেন, সংঘর্ষের অভিঘাতে কোনো কোনো কামরার অংশ ছিটকে পড়েছে অন্তত 4 মিটার দূরে। হাই নিউজ নেটওয়ার্ক। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান টানাপোড়েন, তার মধ্যে দেশ জুড়ে ভয়াবহ বিক্ষোভ ও রক্তক্ষয়। এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইকে লক্ষ্য করে কোনো হামলা হলে তার সর্বাত্মক যুদ্ধ হিসেবে ধরা হবে বলে কড়া হুঁশিয়ারি দিল তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান টানাপোড়েন, তার মধ্যে দেশজুড়ে ভয়াবহ বিক্ষোভ ও রক্তক্ষয়। এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইকে লক্ষ্য করে কোনো হামলা হলে তার সর্বাত্মক যুদ্ধ হিসেবে ধরা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দেশের সর্বোচ্চ নেতার উপর আঘাত মানেই গোটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এক্সে করা পোস্টে পেজেশকিয়ান লিখেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো অন্যায় আগ্রাসনের জবাব হবে কঠোর ও অনুশোচনাযোগ্য। সর্বোচ্চ নেতাকে টার্গেট করা মানে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ঘাড়েই ইরানের অর্থনৈতিক দুরবস্থার দায় ঠেলে দিয়েছেন। দীর্ঘদিনের শত্রুতা ও অমানবিক নিষেধাজ্ঞা সাধারণ ইরানিদের দুর্দশার মূল কারণ বলে দাবি করেছেন। এই মন্তব্যের সূত্রপাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ঘিরে। ট্রাম্প আগেই সতর্ক করেছিলেন, বিক্ষোভকারীদের হত্যা বা ফাঁসি চলতে থাকলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। তার অভিযোগ, তেহরানের শাসক গোষ্ঠী ক্ষমতায় টিকে থাকতে দমন পীড়ন আর হিংসার উপর নির্ভর করেছে। দেশের নেতারা হাজার হাজার মানুষকে মেরে নিয়ন্ত্রণ বজায় রাখছেন, এমন নজির আগে দেখা যায়নি। অভিযোগ পাল্টা অভিযোগ চলছিল। হঠাৎ শুক্রবার আচমকাই সুর বদলেছেন ট্রাম্প। 800-র বেশি বন্দীর নির্ধারিত ফাঁসি বাতিল করায় ইরানি প্রশাসনের প্রকাশ্যে প্রশংসা করেছেন তিনি। সাংবাদিকদের ট্রাম্প বলেন, এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়েছে, এতে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হতে পারে বলেও ইঙ্গিত দেন। তবে শীর্ষ এক ইরানি কর্মকর্তার বক্তব্য, চলমান অশান্তিতে এখনো পর্যন্ত অন্তত 5000 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 500 জন নিরাপত্তারক্ষী। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি উত্তর পশ্চিম ইরানের কুর্দি অধ্যুষিত অঞ্চলে, যেখানে কুর্দি বিচ্ছিন্নতাবাদী ও সরকারি বাহিনীর সংঘর্ষে উত্তেজনা তুঙ্গে। ইরানে ডিসেম্বরে শুরু হওয়া এই বিক্ষোভের মূল কারণ মুদ্রাস্ফীতি ও ভেঙে যাওয়া অর্থনীতি। বহু বিশ্লেষকের মতে 1979 সালের ইসলামী বিপ্লবের পর এটাই ইরানের সবচেয়ে রক্তক্ষয়ী অস্থিরতা। সর্বোচ্চ নেতা খামেনেই সরাসরি পশ্চিম, বিশেষ করে যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছেন। শনিবারের ভাষণে তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেন, বিদ্রোহীদের উস্কে দেওয়া হচ্ছে। মার্কিন ফুট সোলজাররা মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করছে। এক সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে খামেনেই বলেন, মার্কিন প্রেসিডেন্টের কারণেই হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।
গ্রিনল্যান্ড নিয়ে বিরুদ্ধাচরণ করায় ডেনমার্ক সহ ৮ দেশকে 10% শুল্কের শাস্তি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেও ইউরোপীয় দেশগুলি যৌথ বিবৃতিতে জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের মানুষের পাশে আছে তারা। গ্রিনল্যান্ড নিয়ে বিরুদ্ধাচরণ করায় রবিবার ডেনমার্ক সহ ৮ দেশকে 10% শুল্কের শাস্তি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেও মচকালো না ইউরোপের দেশগুলি। রবিবার এক বার্তায় তারা জানালো, বর্তমান পরিস্থিতিতে গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের মানুষের পাশে আছে তারা। উল্লেখ্য, ডেনমার্ক ছাড়াও নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডের পণ্যের ওপরে অতিরিক্ত 10% শুল্কর ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট। এই শুল্ক নিয়ম লাগু হবে 1 ফেব্রুয়ারি 2026 থেকে। ইউরোপীয় দেশগুলি যৌথভাবে একটি বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, আমরা পূর্ণ সংহিতার সঙ্গে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের জনগণের সঙ্গে আছি। ন্যাটোর সদস্য হিসেবে আমরা আটলান্টিক মহাদেশের মধ্যবর্তী অঞ্চলের যৌথ স্বার্থের কথা ভেবে নিরাপত্তা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি ইউরোপের 8টি দেশ মনে করছে, ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির জেরে ইউরোপের দেশগুলির সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছাতে পারে, আরও জটিল হতে পারে পরিস্থিতি। প্রাথমিকভাবে 10% শুল্ক চাপালে মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, যদি গ্রিনল্যান্ড ইস্যুতে তার মনের মতো চুক্তি না হয় তবে 1 জুন থেকে মার্কিন মুলুকে ওই দেশ থেকে আসা পণ্যের ওপরে 25% শুল্ক চাপানো হবে। তিনি আরও বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপের দেশগুলিকে ভর্তুকি দিয়ে আসছে আমেরিকা। এখন ডেনমার্কের প্রতিদানের সময় এসেছে, কারণ বিশ্বশান্তির ঝুঁকির মুখে। সমাজ মাধ্যমে ট্রাম্প দাবি করেছেন, বিশ্বশান্তি এবং নিরাপত্তার জন্য এই কঠিন পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি ছিল। ট্রাম্পের এই সিদ্ধান্তের পর গ্রিনল্যান্ড নিয়ে সংঘাত চরমে পৌঁছাতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। সেই দিকেই এগোচ্ছে বিষয়টি, কারণ ইউরোপের দেশগুলি বুঝিয়েছে হুমকি দিয়ে কাজ হবে না। উল্লেখ্য, প্রয়োজনে সামরিক অভিযান চালিয়ে গ্রিনল্যান্ড অধিগ্রহণ করা হবে বলে হুমকি দিয়েছে আমেরিকা। ওয়াশিংটনের এই মন্তব্যের সমালোচনাও করেছে ইউরোপের একাধিক দেশ, তাদের মধ্যে অন্যতম জার্মানি। বুধবার সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ডেনমার্কের আমন্ত্রণে 13 জন সেনা আধিকারিককে গ্রিনল্যান্ডে পাঠাচ্ছে তারা। সেই পথে হেঁটেছে বিশ্বের বৃহত্তম দ্বীপ। সেনা পাঠাচ্ছে সুইডেন, ফ্রান্স, নরওয়ে। শুধু তাই নয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে গ্রিনল্যান্ডের রাজধানী নুকে কনসুলেট খোলার কথাও জানিয়েছে কানাডা ও ফ্রান্স। যদিও ন্যাটো গোষ্ঠীর কোনো দেশে অন্য শরিক দেশের সেনা পাঠানোর সিদ্ধান্ত অস্বাভাবিক কিছু নয়, বরং আমেরিকাই দীর্ঘদিন ধরে মেরু প্রদেশের ন্যাটোর মহড়া চালানোর কথা বলে আসছে। উত্তর থেকে পশ্চিম গ্রিনল্যান্ডের পিটুফিক স্পেস বেসে অন্তত 150 জন মার্কিন সেনা মোতায়েন রয়েছে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে গ্রিনল্যান্ডে ইউরোপের বিভিন্ন দেশের সেনা পাঠানোর সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। প্রসঙ্গত, ট্রাম্পের হুঁশিয়ারির পরেই ডেনমার্কের প্রধানমন্ত্রী জানিয়ে দিল, আমেরিকা যদি হামলা চালায় তাহলে সেই মুহূর্তেই ন্যাটো ভেঙে যাবে। ডেনমার্কও মার্কিন হামলার প্রতিবাদ করবে বলেই জানিয়ে দিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিজের নোবেল পুরস্কার কোনোভাবেই অন্য কারো হাতে তুলে দিতে পারেন না মারিয়া করিনা মাচাদো, স্পষ্ট জানিয়ে দিল নোবেল কমিটি। নিজের নোবেল পুরস্কার কোনোভাবেই অন্য কারোর হাতে তুলে দিতে পারেন না মারিয়া করিনা মাচাদো, স্পষ্ট জানিয়ে দিল নোবেল কমিটি। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে গিয়ে নিজের নোবেল পুরস্কারটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেন মাচাদো। সেই নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে তুমুল জল্পনা। এহেন পরিস্থিতিতে 2025 সালের শান্তি নোবেল জয়ীকে তীব্র তিরস্কার করল নোবেল কমিটি। রবিবার একটি বিবৃতি পেশ করা হয়েছে নোবেল কমিটির তরফ থেকে। সেখানে বলা হয়, নোবেল পুরস্কার প্রতীকীভাবেও অন্য কারোর হাতে তুলে দেওয়া যায় না। অ্যালফ্রেড নোবেলের ইচ্ছে এবং শর্তাবলীকে মর্যাদা দেওয়া এই কমিটির কর্তব্য। সেই শর্তে বলা হয়েছে, মানবজাতির স্বার্থে যারা অসামান্য অবদান রেখেছেন কেবল তাদের এই পুরস্কার দেওয়া হবে। নোবেল পুরস্কার দেওয়ার ক্ষমতাও স্পষ্টভাবেই শর্তাবলীতে লেখা রয়েছে। নোবেল পুরস্কার দেওয়ার যোগ্যতা কাদের রয়েছে সেটাও শর্তাবলীর অঙ্গ। নোবেল কমিটির এই কড়া বার্তা থেকেই পরিষ্কার, মাচাদোর কাজে তারা যথেষ্ট অসন্তুষ্ট। যেভাবে নিজের পুরস্কার ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী, সেটা একেবারেই বেআইনি বলেই মত কমিটির।
যদিও শুক্রবার নোবেল কমিটি জানিয়েছিল পদক, ডিপ্লোমা অথবা পুরস্কারের অর্থ যাই হোক না কেন, ইতিহাসে মূল বিজয়ীর নামই পুরস্কারের প্রাপক হিসেবে লিপিবদ্ধ থাকবে। তিনি তার পদক এবং ডিপ্লোমা কি করবেন সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু দুদিনের মধ্যেই নোবেল কমিটি বেশ কড়া অবস্থান নিয়েছে। উল্লেখ্য, নোবেল পেয়ে মাচাদো ধন্যবাদ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্টকে। বলেছিলেন নোবেল পুরস্কারের যোগ্য দাবিদার ডোনাল্ড ট্রাম্প, তাই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নিজের নোবেল পুরস্কার ভাগ করে নিতে চান বলেও জানিয়েছিলেন। তারপর গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন মাচাদো। নিজের নোবেল পুরস্কার তুলে দেন মার্কিন প্রেসিডেন্টের হাতে। পুরস্কার হাতে নিয়ে ট্রাম্প বলেন, যে কাজটা আমি করেছিলাম সেটার পুরস্কার পেয়েছিল মারিয়া, তাই আমার হাতে পুরস্কার তুলে দিল। পুরস্কার হাত বদলের ঘটনায় এবার স্পষ্ট ক্ষোভ উগরে দিল নোবেল কমিটি। হাই নিউজ নেটওয়ার্ক। গ্রিনল্যান্ড কেনা নিয়ে ফের আগ্রাসী মেজাজে ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি হুমকি দিলেন, আমেরিকার গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনা যেসব দেশ বাধা দেবে অথবা সমর্থন করবে না তাদের উপর চড়া হারে শুল্ক চাপানো হবে। গ্রিনল্যান্ড কেনা নিয়ে ফের আগ্রাসী মেজাজে ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি হুমকি দিলেন, আমেরিকার গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনায় যে সমস্ত দেশ বাধা দেবে অথবা সমর্থন করবে না তাদের উপরে চড়া হারে শুল্ক চাপানো হবে। হোয়াইট হাউসে আয়োজিত এক বৈঠকে আমেরিকান প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন আমেরিকার। এই বিষয়ে তিনি কোনো আপোষ করবেন না। ট্রাম্পের এই ঘোষণা ন্যাটো এবং আমেরিকার ইউরোপীয় মিত্রদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তিনি অতীতে ফ্রান্স ও জার্মানির ওষুধের উপরে শুল্ক চাপানোর যে হুমকি দিয়েছিলেন, গ্রিনল্যান্ড ইস্যুতেও একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের দাবি, খনিজ সম্পদে সমৃদ্ধ এই দ্বীপটি রাশিয়া ও চীনের মোকাবিলায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে সামরিক হস্তক্ষেপের হুমকিও দিয়ে রেখেছেন তিনি। অন্যদিকে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছে ইউরোপের একাধিক দেশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, কৌশলগত এই অঞ্চলে সেনা পাঠানোর কথাও ভাবছে একাধিক ইউরোপীয় দেশ। ডেনমার্ক জানিয়ে দিয়েছে দ্বীপে তাদের সেনা উপস্থিতি বাড়াবে। তবে শুধু ইউরোপে নয়, ঘরের অন্দরেও বাধার মুখে ট্রাম্প। আমেরিকান কংগ্রেসের এক প্রতিনিধি দল সম্প্রতি কোপেনহেগেন সফরে গিয়ে ডেনমার্কের প্রতি সমর্থন জানিয়েছেন। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের বিদেশ মন্ত্রীদের সঙ্গে হোয়াইট হাউসের বৈঠকে মৌলিক মতপার্থক্য দূর না হলেও আলোচনা চালিয়ে যেতে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। ট্রাম্পের এদিনের শুল্ক হুমকির পর গ্রিনল্যান্ড বিতর্কের জল কোথায় গড়ায়, এখন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে আজ এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।